শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট এইড ক্যান্সার আলাপনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে গরমে ক্যান্সার রোগীদের যত্ন, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এহতেশামুল হক, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি, ল্যাবেড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি এটিএন নিউজের সম্মানিত দর্শক এবং শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমরা যেরকমটা জানি যে তীব্র গরমে আসলে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে, তো সেক্ষেত্রে আসলে ক্যান্সার রোগীরা আসলে গরমে কি কোনো সমস্যার সম্মুখীন হতে পারে কিনা, বা গরমের কারণে কি কি সমস্যা নিয়ে আপনারা ক্যান্সার? ধন্যবাদ। আসলে এটা খুবই একটা সময় উপযোগী আলোচনা আমি মনে করি। আপনি জানেন, আমরা সবাই প্রকৃতির বৈরিতায় কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সাফার করছি। যেমন আমাদের বাংলাদেশে, যেটা আমাদের চিন্তারও বাইরে ছিল, যে এখন আমরা প্রচণ্ড দাবাদাহে ভুগছি। আপনারা জানেন রেকর্ড তাপমাত্রা 43 ডিগ্রি বেশ কয়েকটি জেলায় ছিল, এবং আমাদের ঢাকায় কিন্তু 40 আমরা পেরিয়ে গিয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অকল্পনীয় একটা ব্যাপার। তো এই যে তীব্র গরম, এইটাতে কিন্তু অনেকগুলো সমস্যা আমাদের জনগোষ্ঠীর হয়। তো এই ব্যাপারে কিন্তু আমরা, যেহেতু আগে গরমটা ছিল না, আমরা অ্যাওয়্যার ছিলাম না। তো ব্যাপারটা আমি যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে বলি, ক্যান্সার রোগীর কথা আমি পরে বলবো। সেটা হচ্ছে আসলে গরমটা 3 রকমের। একটা হচ্ছে আমরা সাধারণ একটা গরম বলি সবসময়, যে আমি গরম অনুভব হচ্ছে। আর একটা হচ্ছে গরমের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এটাকে বলা হিট এক্সজস্টন। আর একটা হচ্ছে গরমের কারণে আমরা মূর্ছা যাই অথবা ফিট হয়ে যাই, এটাকে বলা হিট স্ট্রোক। আমি যদি একটু ভাগ করে বলি, তাহলে প্রথম হচ্ছে, ধরেন আমাদের দেশে যখন শীতটা শেষ হয়ে যায়, টেম্পারেচার 30 থেকে আপনার একটু বাড়তে থাকে, তখন কিন্তু আমাদের একটু গরম লাগে। আমরা সাধারণ এই গরমের মধ্যে একটু ফ্যান চালাই বেশিরভাগ ক্ষেত্রে, বা যারা একটু আমরা উচ্চ মধ্যবিত্ত বা বিভিন্ন প্রতিষ্ঠান, তারা একটু এসিটা ছাড়ে, আবার এসি বন্ধ করে, এবং বাইরে আমরা টুকটাক কাজ করে যাই। কিন্তু আমাদের জনজীবন বা নর্মাল যে লাইফ, এটা হ্যাম্পার হয় না, আমরা এটা মেনটেন করতে পারি। কিন্তু তাপমাত্রা যখন এই 35-এর উপরে উঠে যায় বা 40-এর নিচে থাকে, তখন আমরা কিন্তু ক্লান্ত হই। আমরা যখন বাইরে কাজ করতে যাই, তখন আমাদের পানির পিপাসা লাগে, আমাদের এক্সজস্টন লাগে, আমাদের মাথা ব্যথা হয়, অনেক সময় আমাদের কাজ করতে ইচ্ছা করে না, একটু ক্লান্ত লাগে, এবং প্রচুর সোয়েটিং হয়, ঘাম বের হয়। এইটা হচ্ছে আমরা হিট এক্সজস্টন বলি। কিন্তু এবার যেটা হচ্ছে, আমরা ওটাকে স্ট্রোক বলি। এটাতে কি হয়, ওই যে আগের যেগুলো বললাম, ওইগুলোর পাশাপাশি ক্লান্ত লাগা বা পরিশ্রান্ত মনে হওয়া, মাথা ব্যথা করা, এগুলোর পাশাপাশি কিন্তু তখন শরীরে ঘামটা উল্টো শুকিয়ে যায়, আর ঘাম বের হয় না। বের না হয়ে চামড়াটা লাল হয়ে যায়, এবং চামড়াটার তাপমাত্রা 40 ডিগ্রির উপরে চলে যায় চামড়ার তাপমাত্রা, এবং চামড়াটা হাত দিলে গরম লাগবে, এবং সাথে সাথে তার মাসেল ক্র্যাম্প হয়, এবং সে ডিসওরিয়েন্টেড হয়ে যায়। এবং এইটা যখন কন্টিনিউ করে, তখন সে করে কি, আপনার ফেইন্ট হয়ে যায় অথবা মূর্ছা যায়। এই হচ্ছে মোটামুটি স্ট্রোকের, আমরা যদি ধারাবাহিকভাবে গরম থেকে আসি, এই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এবং এই হিট স্ট্রোকটা যদি আমরা কেউ এর উপসর্গগুলো না জানি, এবং আমরা যদি এটাকে ইগনোর করি, তাহলে এটাতে যে মৃত্যু ঘটতে পারে, সেটা অলরেডি বাংলাদেশে আমরা 2-1টা মৃত্যু আমরা এখনো প্রমাণ করতে পারি নাই। বাট আমরা এই যে ঢাকা মেডিকেল কলেজের সামনে গত পরশুদিনও আমাদের এক রিক্সা পোলার ভাই মারা গিয়েছেন, আমরা মনে করতেছি উনি হিট স্ট্রোকে মারা গিয়েছেন। সুতরাং হিট স্ট্রোক হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচারের উপরে, যখন আমাদের সেন্টিগ্রেডের উপরে যখন আমাদের পরিবেশের তাপমাত্রা থাকবে, এই পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হবে, মাথা ব্যথা হবে, কনফিউজড হবে, প্রচুর পানির পিপাসা লাগবে, কিন্তু সোয়েটিং থাকবে না, এবং তার চামড়াটা গরম হয়ে যাবে, এবং তার মাসেল ক্র্যাম্প হবে, এবং আলটিমেটলি সে মূর্ছা যাবে। এই হচ্ছে হিট স্ট্রোক। এখন এই যে হিট স্ট্রোকের ব্যাপারটা, এটা সাধারণ জনগোষ্ঠীর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে, যেমন কেউ বাইরে কাজ করে, আমরা যাদেরকে আমাদের শ্রমিক ভাই বলি, যারা রাস্তায় কাজ করে বা বিভিন্ন শারীরিক পরিশ্রম করে, এদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। যারা রিক্সা পোলার ভাই আছেন আমাদের, ওনাদের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ। এবং পাশাপাশি আমাদের ক্রনিক ইলনেস যাদের আছে, কার্ডিয়াক কোমরবিডিটি, ক্যান্সারের রোগী, কিডনির রোগী,
এদের জন্য এই কন্ডিশনটা কিন্তু খুব মারাত্মক। আচ্ছা, কারণ তারা অলরেডি একটা বার্ডেনের মধ্যে আছে, তার সাথে যদি হিট স্ট্রোকের এই বার্ডেনটা অ্যাড হয়, তাহলে হিট স্ট্রোকের কমপ্লিকেশনগুলো তাদের জন্য আরো আর্লি আসবে, এবং তাদের ক্ষেত্রে এটার যে আলটিমেট যে ফ্যাটাল যে অবস্থাটা, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আজকে যে আমরা এখন আলোচনা করব যে আমাদের ক্যান্সার রোগীদের জন্য এই যে গরম, অথবা এই যে আমি পর্যায়ক্রমিক বললাম গরম, হিট এক্সজশন, হিট স্ট্রোক, এই পর্যায়ে আমাদের ক্যান্সার রোগীদের কি কি কেয়ার নিতে হবে বা কিভাবে তারা চলবে, আমরা সেই আলোচনাটাই আজকে করব। জি স্যার, এবার জানতে চাইবো যে আসলে কি কি কমপ্লেইন নিয়ে আসলে আপনাদের শরণাপন্ন হয়ে থাকে এই গরমে ক্যান্সার রোগীরা, সেই প্রসঙ্গে আমি অলরেডি যে সিমটমগুলোর কথা বললাম এগুলোই। তো এখানে হচ্ছে কনফিউশনটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আমি একটু 3 ভাগ করে আপনাকে বলি। একটা হচ্ছে জাস্ট নিউলি ডিটেক্টেড ক্যান্সার পেশেন্ট, আর একটা হচ্ছে যারা অ্যাক্টিভ ট্রিটমেন্ট পাচ্ছে ক্যান্সারের জন্য, আর যারা ক্যান্সার ভালো হয়েছে সার্ভাইভার ফলো আপে আছে। তো এখন নিউলি ডিটেক্টেড একটা পেশেন্ট, ধরেন তার পরীক্ষা নিরীক্ষা চলছে, তার একটা সিটি স্ক্যান হচ্ছে, অথবা তার একটা ধরেন ব্লাড টেস্ট হচ্ছে, এখন সে বাসা থেকে আসছে, তার কিন্তু গরম, তার হয়তো কিডনিতে ক্যান্সার, ওইটার জন্য তার একটা কষ্ট হচ্ছে, পাশাপাশি তার যে হিট এর জন্য সে কনফিউজড হচ্ছে, এটা অনেক সময় সে আইডেন্টিফাই করতে পারে না। সেক্ষেত্রে আমাদের হাসপাতালে যখন রোগীগুলো আসবে, বিশেষ করে বর্তমান সময়ে আমাদের ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকেও খেয়াল করতে হবে যে তার যে প্রাইমারি কমপ্লেইন যেগুলো আছে ডিজিজ রিলেটেড, তার পাশাপাশি তার কোনো হিটের সমস্যা হচ্ছে কিনা। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে কনফিউশন, মাথা ব্যথা, মাসেল ক্র্যাম্প, তারপরে আপনার ওই যে ড্রাই স্কিন, হট স্কিন, তারপর হচ্ছে কি আপনার ফিট হয়ে যাওয়া, এগুলো তার কি ক্যান্সারের পাশাপাশি, ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি হিট স্ট্রোক জনিত বা হিট এক্সজশন জনিত কিনা, এটা আমাদেরকে দেখতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা অ্যাক্টিভ ট্রিটমেন্টের মধ্যে আছে। আপনি জানেন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি, ক্যান্সারের চিকিৎসা হচ্ছে অপারেশন। এখন ধরেন একটা রোগী কেমোথেরাপি পেয়ে বাসায় যাচ্ছে, কেমোথেরাপির কারণে কিন্তু রোগীদের বমি হয়, কেমোথেরাপির কারণে রোগীদের অর্চি হয়। আমরা জানি এই ধরনের গরমের যে পরিস্থিতি, আমাদের অ্যাডভাইস আমরা একটু পরেই বলবো, তাদেরকে অল্প অল্প করে বারে বারে পানি খেতে হবে, বারে বারে তারা হাইড্রেট করতে হবে নিজেকে নিজে। কিন্তু দেখা যাচ্ছে সে ক্যান্সার কেমোথেরাপির জন্য তার বমি হচ্ছে, আবার গরমের জন্য তার সে এক্সজশন বা স্ট্রোকের দিকে যাচ্ছে, কিন্তু সে এটাকে আলাদা করে বুঝতে পারতেছে না। এবং এই আলাদা করে বুঝতে না পারার জন্য তার যে হিট স্ট্রোকের যে ইম্প্যাক্টটা, এটা তার উপর অনেক বেশি হবে। এই নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা রেডিওথেরাপি পাচ্ছে তাদের স্কিনে এমনি অনেক চেঞ্জ আসে, রেডিয়েশন ইনডিউসড। এখন যখন হিটে যাবে সে বুঝতে পারবে না যে এটা কি হিটের জন্য হচ্ছে না তার রেডিয়েশনের জন্য হচ্ছে। সুতরাং তাকেও কেয়ারফুল থাকতে হবে। তার সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী যারা থাকবেন, আমাদের রেডিয়েশন টেকনিশিয়ান বা আমাদের রেডিয়েশন যারা আমরা ডিল করি, তাদেরকেও কিন্তু খেয়াল করতে হবে যে এই রোগীটার আমার রেডিয়েশন কমপ্লিকেশনের পাশাপাশি হিটের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, যেহেতু এখন সময়টা ওইরকম যাচ্ছে। ঠিক একইভাবে যারা অপারেশন করে গেল, ঠিক অপারেশন করার পরেও তাকে আমরা হয়তো এমন কোনো ওষুধ দিচ্ছি বা এমন কোনো চিকিৎসা চলছে যাতে করে সে কিন্তু ভালো করে খেতে পারছে না বা তার যত্নটা সে নিতে পারছে না। এই রোগীটাকে জানেন আপনি, আমাদের আসলে আমরা মধ্যবিত্ত দেশ, আমাদের এখন অনেকের ঘরে এয়ার কন্ডিশন নাই, বা অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি ফেলিওরের কারণে আমাদের ফ্যানও থাকে না। দেখা যাচ্ছে একটা অপারেশনের রোগী আমি নিয়ে ঘরে গরমের মধ্যে রেখে দিলাম, তার অপারেশনের কমপ্লিকেশনের সাথে হিটের যে কমপ্লিকেশন, এটা একাকার হয়ে যাচ্ছে, আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না। এই জায়গায় আইডেন্টিফিকেশন করা জরুরি, এবং আমরা ওই রোগীটাকে চেষ্টা করতে হবে যে তার যে প্রাইমারি ডিজিজ, প্রাইমারি ম্যানেজমেন্ট, এটার সাথে হিট বা হিট জনিত যে সমস্যা, এটাকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি। জি স্যার, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড ক্যান্সার আলাপন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড ক্যান্সার আলাপনে। আমরা কথা বলছিলাম গরমে ক্যান্সার রোগীদের যত্ন, আর সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে অ্যাক্টিভ ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলছিলাম, সে বিষয়ে যদি এবার তো যেটা অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়ান ওয়ে চিন্তা ভাবনা সবসময় করি। আমাদের পেশেন্টরা বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা সবসময় চিন্তা করে আমার রোগী তো ক্যান্সারের রোগী,
সে অপারেশন হচ্ছে, কেমোথেরাপি পাচ্ছে, রেডিওথেরাপি পাচ্ছে, সাডেনলি সে হঠাৎ করে কলাপস করতেছে, সাডেনলি সে কনফিউজড, সাডেনলি সে বলতেছে তার মাসেল এক হচ্ছে, তাহলে আমরা সবসময় কি ভাববো যে এটা ক্যান্সার জনিত কারণে। কিন্তু আমি আজকে যে টিপসটা দিতে যাচ্ছি যে বর্তমানে এই গরমে বিশেষ করে আমাদের যাদের বাসায় এসি নাই, যাদের বাসায় আমাদের গরমের একটু প্রাদুর্ভাব বেশি, আপনি জানেন এখন নগরায়নের কারণে আসলে বিভিন্ন বাসা বাড়িতে ঠিকমতো বাতাস ঢুকে না, তো এইসব জায়গায় কিন্তু আমাদের মাথায় ওটা নিতে হবে, নিয়ে আমার ওই রুগীটা আমার যে অ্যাক্টিভ ডিজিজ বা অ্যাক্টিভ ট্রিটমেন্ট তার কমপ্লিকেশন নাকি গরম, এটা আইডেন্টিফাই করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিব এই পর্যায়ে, যে আমার একটা রুগী কিছুদিন আগে আমার কাছে আসলো যে তার এরকম বমি হচ্ছে, সে কনফিউজড, খেতে পারতেছে না। তো আমি অ্যাকচুয়ালি তার কোনো কিছু পাচ্ছিলাম না, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে মোটামুটি সে ভালো আছে, বাট আমার মাথায় আসলো এটা তার হিট এক্সজশন হতে পারে। আমি তাকে বললাম যে ভাই আপনি একটু কষ্ট করে আমার হাসপাতালে এয়ার কন্ডিশনে একটা দিন একটু থাকেন, তো সে কিন্তু রাজি হয়ে গেল এবং আমি তাকে রাখলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন, জাস্ট একটু ফ্লুইড দিলাম আর সে ঠান্ডায় থাকলো, যেটা আমি হিট স্ট্রোকের ট্রিটমেন্ট হিসেবে বলবো, সে কিন্তু রিকভার করে গেছে। তো এই জায়গাটা আমি বলতেছি যে এখানে এই যে মানে আইডেন্টিফাই করা যে অ্যাক্টিভ ডিজিজের পাশাপাশি তার হিট বা হিট জনিত সমস্যাগুলো হচ্ছে কিনা, এটা। তো আমি এই পর্যায়ে বলবো যে আমাদের ক্যান্সার রোগীদের আরেকটা গ্রুপ হচ্ছে যারা ভালো হয়ে গিয়েছেন, যারা ফলো আপে আছেন বা যাদেরকে আমরা সার্ভাইভার বলি, তাদের জন্য আমার টিপস থাকবে যে দেখেন আপনার এই ফলো আপের মধ্যে কিন্তু এই মুহূর্তে আপনার হয়তো একটা রুটিন ফলো আপ আছে, আপনার হয়তো একটা চেক আপ আছে, কিন্তু আপনার উচিত হবে, যেটা আমরা করোনা থেকেও শিখেছি, যে এই সময় আপনি গরমের মধ্যে দিনের বেলা ডাক্তারদের কাছে যাওয়া যদি জরুরি না হয় তাহলে হাসপাতালে না যাওয়াই ভালো। আপনি চেষ্টা করেন আপনার ডাক্তারের সাথে অনলাইনে কানেক্টেড হওয়ার জন্য, হয়ে আপনি চেষ্টা করেন যে না আমি এই গরমটাকে অ্যাভয়েড করবো। কারণ যারা ফলো আপে আছেন তাদেরও কিন্তু ইমিউনিটি কম। আমরা জানি আমাদের ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি, কেমোথেরাপি এইসব চিকিৎসা যারা পায় তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সুতরাং তার সাথে যদি এই হিটের কমপ্লিকেশনটা তাদের আসে তাহলে তারাও কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন। সুতরাং আমার ক্যান্সার ভালো হয়ে গেছে, আমি এই গরমটাকে উপেক্ষা করবো, এটা করা যাবে না। অন্য 8-10 জন মানুষের তুলনায় তাকে একটু কেয়ারফুল থাকতে হবে। ধরেন একজন খেটে খাওয়া মানুষ, উনি বাইরে যাচ্ছেন, কাজ করতেছেন, বাধ্য হচ্ছেন, কিন্তু একজন ক্যান্সার রোগীও এখন যখন ভালো হয়ে যায় আমরা বলি কাজ করো, কিন্তু তার উচিত হবে এই গরমের মধ্যে অ্যাভয়েড করা, যতদূর পারা যায় অ্যাভয়েড করে তাকে লাইফটা প্রোগ্রেস করা। জি স্যার, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু যে গরমে ক্যান্সার রোগীদের যত্ন, কিভাবে আসলে যত্ন নিতে পারে এবং তার সাথে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এটা খুব ভালো প্রশ্ন। আমার কথা হচ্ছে এটা প্রথম হচ্ছে আমি অ্যাজ এ হোল একটা কথা বলবো পুরো জনগোষ্ঠীর জন্য, সেটা হচ্ছে আসলে গরমটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা জানি যে কিছু জিনিস আছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এই নেচার বা প্রাকৃতিক যে বিপর্যয় এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এখন যেহেতু বাইরে আপনার 40 ডিগ্রি টেম্পারেচার, 38 ডিগ্রি, 39 ডিগ্রি, আমরা প্রথম চেষ্টা করতে হবে যে কত বেশি আমরা বাইরে না যেয়ে আমরা বাসায় বসে বা আমাদের অফিসে বসে অথবা আমাদের হসপিটালে থেকে আমাদের রোগীগুলোকে ম্যানেজ করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যদ্দূর সম্ভব বাসার পরিবেশটাকে একটু ঠান্ডা রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে অল্প অল্প করে বা যার যেভাবে পারা যায় হাইড্রেট, মানে পানি খেতে হবে, পানি, শরবত, জুস, ডাবের পানি, এইগুলো আপনি যত বেশি করে খেতে পারবেন অল্প অল্প করে এটা খেতে থাকেন, এইটাতে কিন্তু আপনার খুব লাভ হবে। তারপর হচ্ছে আপনি সবসময় আমাদের ঢিলাঢালা কাপড় পরতে হবে, সুতি কাপড় পরতে হবে, এবং বাসায় আমরা খুব একদম ঢিলাঢালা কাপড় পরবো, কোনো টাইট কাপড় আমরা পরবো না। এবং আমরা যে কাপড়গুলোতে আমরা জানি যে হিট কম হয়, যেমন একটু মানে সাদা টাইপের অথবা কম কালারের ঢিলা, এই ধরনের কাপড়গুলো পরবে। তারপর হচ্ছে আমি যেটা অলরেডি বললাম, তাদেরকে বাইরে যে অ্যাডজাস্টেড হবে এরকম কাজগুলো থেকে একটু বিরত থাকতে হবে, একটু চেষ্টা করতে হবে যে আমি কাজ না করে কিভাবে আজকে পারবো। তারপরে হচ্ছে কি আপনার আল্লাহ না করুক কারো যদি এই যে আমি কতগুলো সিমটম বললাম, কনফিউজড হওয়া, হেডেক হওয়া, মাসেল পেইন, আমি বারে বারে বলছি, তারপর হচ্ছে কি আপনার পিপাসা বেশি লাগা, স্কিন ড্রাই হয়ে যাওয়া, সোয়েটিং কম হয়ে যাওয়া অথবা সোয়েটিং বেশি হওয়া, এই কন্ডিশনগুলো আসলে তাকে ডেফিনেটলি তার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং তার ডাক্তারের সাথে পরামর্শ করে তাকে একটু চিকিৎসা নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে কিছু কিছু ওষুধ, যেমন অনেকে কিডনির জন্য বা অন্য কারণে ডায়াবেটিক্স, লেসিক্স বা ওই যে ফ্রুসেমাইড জাতীয় ওষুধ খায়, অনেকে বিটা ব্লকার খায়, অনেকে আবার আমাদের মানসিক রোগী, তারা মানসিক রোগের ওষুধগুলো খায়। এই সময় এইগুলো কিন্তু খুব সাবধানে খেতে হবে, কারণ ওর যে প্রবলেমটা এটা কি তার ওষুধের জন্য হবে নাকি রোগের জন্য হচ্ছে, অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। সেই জন্য এই ওষুধগুলো সাবধানে খেতে হবে। বিশেষ করে কেউ যদি কনফিউজড হয়ে যায় তাহলে তার হয়তো সাইকিয়াট্রিক ওষুধটা বা ডায়াবেটিক্সটা
বা অন্য ওষুধগুলো এগুলো আবার ডাক্তারের সাথে সেকেন্ড কল দিয়ে তারপর খাওয়া উচিত। আচ্ছা 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 আচ্ছা, এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি কারো এরকম হয়ে যায় যে না তার হিট স্ট্রোকের যে সিমটমগুলো হয়ে গেছে, তাহলে তাকে ডেফিনেটলি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসা উচিত বা ডাক্তারদের কাছে আসা উচিত। আপনি শুনলে খুব অবাক হবেন যে হিট স্ট্রোক জনিত জিনিসটা আমরা যদি প্রপারলি ম্যানেজ করতে না পারি, এর কমপ্লিকেশনটা কিন্তু কারো কারো বছর পর্যন্ত থেকে যায়। আচ্ছা আচ্ছা কারো কারো হয়তো আপনি হিট স্ট্রোকের কমপ্লিকেশনটা 1 ঘন্টায় দূর করতে পারবেন, কিন্তু ড্যামেজটা যখন হবে কারো কারো এটা বছর পর্যন্ত লেগে যাবে রিকভার করতে। সুতরাং এখানে অবহেলা করার সুযোগ নেই। এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যারা অ্যাক্টিভ ট্রিটমেন্ট আছেন তাদের ক্ষেত্রে এটা আমি খুবই অ্যাডভাইস করবো যে আপনি কেমোথেরাপি পাচ্ছেন, আপনি রেডিওথেরাপি পাচ্ছেন, আপনি অপারেশন হচ্ছে, এই পর্যায়ে আপনি চেষ্টা করেন গরম থেকে দূরে থাকার জন্য। আপনি বেশি করে পানি খান, আপনি আপনার ঢিলাঢালা জামা পরেন এবং আপনি কাজটা কমায় দেন। কিন্তু এরপরেও যদি কারো উপসর্গগুলো হয় তাকে ডাক্তারের কাছে আসতে হবে। এবং আমরা ডাক্তাররা যেটা করি, আমরা রোগীটাকে তাড়াতাড়ি ঠান্ডায় প্লেস করার চেষ্টা করি, তাকে অল্প অল্প করে পানি খাওয়াই বা পানি দিতে চেষ্টা করি। কাউকে লাগলে আমরা আইভি ফ্লুইডও দিব এবং আমরা তাকে তার যে সিমটম অনুযায়ী আমরা একটু ম্যানেজমেন্ট দিব। ধরেন কারো খুব বেশি মাথা ব্যথা হচ্ছে, তাকে আমরা হয়তো একটু প্যারাসিটামল দিতে পারি। কারো অনেক ডিহাইড্রেট হচ্ছে, তাকে আমরা একটু পানি বা আইভি ফ্লুইড বাড়াই দিব। এইভাবে উপসর্গমূলক চিকিৎসাটাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এবং চেষ্টা করতে হবে রোগীটাকে ওই যে ঢিলাঢালা করে রাখা, কাপড় করে রাখা, রুমটাকে ঠান্ডা করে রাখা, এইগুলো হচ্ছে মেইনলি ম্যানেজমেন্ট। স্যার সেটাই জানতে চাচ্ছিলাম যে এই যে যদি ক্যান্সার রোগীদের কোনোভাবে যদি হিট স্ট্রোক হয়ে যায় তাহলে সেটি কি সম্পূর্ণরূপে ম্যানেজ করা সম্ভব কিনা? অবশ্যই, আমি তো আপনাকে বললাম এখানে টাইম ইজ দি ইম্পর্টেন্ট। আপনি যখন এই ওয়েবসাইটগুলোতে যাবেন আপনি দেখবেন যে বলা হয় যখন এই যে হিট অ্যালার্ট, যেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর অলরেডি জারি করছেন, এই অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে হচ্ছে আপনি সাবধান হয়ে যান। তো এই সাবধান হওয়ার মধ্যে যদি কারো এই ধরনের সিমটম, আমি বারে বারে কেন বলছি, কারণ সিমটম বুঝতে হবে, উপসর্গ বুঝতে হবে, হইলে তাকে কিন্তু ওই যে 999 বলি অথবা ইমার্জেন্সি বলি তাকে হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে। কারণ ম্যানেজমেন্ট ডিলে হলে কমপ্লিকেশনটা বেশি হবে, আর কমপ্লিকেশনটা বেশি হলে পরে কিন্তু আপনার ওই রিকভারি বললাম যেটা অনেক দিন লেগে যেতে পারে। আর ক্যান্সার রোগীদের ক্ষেত্রে দেখেন সে যদি টাইমলি কেমোথেরাপি, টাইমলি রেডিওথেরাপি চিকিৎসাটা না পায় তাহলে তো আপনি তার ক্যান্সার জয় করতে পারবেন না। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি হিট স্ট্রোক হয়ে একটা আলাদা ঝামেলা হয়ে যায় তাহলে তো তার ক্যান্সার চিকিৎসাটা ব্যাহত হয়ে যাবে। সুতরাং তাকে অবশ্যই এখানে খুব কেয়ারফুল থাকতে হবে এবং তার ফিজিশিয়ানের সাথে কানেক্টেড থাকতে হবে। আর বাকি আমি আরেকটা টিপস দিতে যাচ্ছি, যেটা হচ্ছে এটা আমাদের ফিজিশিয়ান ভাইরা অবশ্যই খেয়াল করেন বা করবেন, রোগীদেরকেও খেয়াল করতে হবে যে চিকিৎসাগুলা করার জন্য হাসপাতালে যাওয়া এখন জরুরি না, সেই ধরনের চিকিৎসাই কিন্তু আমাদের রোগীদের কোভিডে আমরা যেরকম করতাম এখন করতে হবে। কারণ আপনি জানেন দিনের বেলা এই যে রিক্সায় করে রাস্তা দিয়ে আসা, এটা কিন্তু আমাদের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং রোগীদেরকে অ্যাভয়েড করতে হবে যাতে দিনের বেলা বা গরম ওয়েদারে তাদের চিকিৎসার জন্য ডাক্তার বা হাসপাতালে কম আসা যায়, কম যেতে হয়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আমরা এই সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আবারও এই বিষয়ে আপনার সাথে জানার চেষ্টা করব। আপনার মাধ্যমে আমি আবারও এটিএন নিউজের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আমার দোয়া থাকলো, আল্লাহ সবাইকে গরমে সুস্থ রাখুক। ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি ক্যান্সার রোগী যারা আছেন গরমে কিভাবে নিজেদের যত্ন নিতে হবে তাই সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।